নমস্কার। আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024 এবং আজকের দিনটিতেই 2003 সাল থেকে পালিত হয়ে আসছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে হিসাবে। পালিত হচ্ছে মানে আপনারা হয়তো ভাবতে পারেন এটা পালন হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে। না, এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, যেটা নাকি 2003 সাল থেকেই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এবং WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এদের যৌথ প্রয়াসে চালু হয়েছিল আজকের এই ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে হিসেবে। মানে মানুষকে সচেতন করার জন্যে আত্মহত্যা যাতে আটকানো যায় সেই লক্ষ্যে, মানুষকে যাতে সচেতন করানো যায়, এটা থেকে যাতে পিছিয়ে আনা যায় সেই লক্ষ্যে কিন্তু এই দিবসটির নাম আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে এই যে 2003 সাল থেকে যে এই দিবসটি চালু হয়ে এসছে তার কি কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি? আমার তো মনে হয় সেরকম তার কোনো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। বা আমি মানে আজকে কোথাও যে এই দিবসটি সম্পর্কে কোথাও কোনো স্কুলে বা কলেজে হচ্ছে অ্যাওয়ারনেস, কোনো ক্যাম্প হচ্ছে সেরকমটা কিন্তু শুনিনি। যদিও আমি ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতেই বলছি এবং ত্রিপুরাতে যদিও কলেজে পরীক্ষা চলছে, ডিগ্রি কলেজগুলোতে পরীক্ষা চলছে, তো সেই জন্যে এটা মানে কলেজে করা সম্ভব হয়নি। কিন্তু স্কুলগুলোতে তো এখন মানে সেরকম পরীক্ষা তো নেই, তো স্কুলগুলোতেও কিন্তু আমি এরকমটা শুনি। এটার গুরুত্ব কিন্তু অনেকটাই ছিল, কেননা আমরা যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে দেখা গেছে যে 2018 থেকে 2024 পর্যন্ত কিন্তু মানে 7 লাখেরও বেশি সারা ভারতে রিপোর্টেড সুইসাইড কেস হয়েছিল। এখন কথা হচ্ছে যে সুইসাইড কেস কিন্তু খুব একটা যে রিপোর্টেড হয় তা না, আনরিপোর্টেডও থেকে যায়। তো যেই কারণে অ্যাকচুয়াল একদম অ্যাকিউরেট ডেটাটা পাওয়া কিন্তু কষ্টকর হয়ে দাঁড়ায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে এটাও দেখা যাচ্ছে যে মানে সুইসাইডের হারটা কিন্তু বেড়ে যাচ্ছে, যেখানে মানে পুরুষদের হার কিছুটা কমছে কিন্তু মেয়েদের হারটা কিন্তু বাড়ছে। সুইসাইড করার প্রবণতা মেয়েদের মধ্যে একটু বাড়ছে, কিন্তু সাকসেস রেট যদি আমরা দেখি তাহলে সাকসেস রেটে কিন্তু পুরুষরা মেয়েদের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে। এখানে সাকসেস রেটটা হচ্ছে যে সুইসাইড হয়েছে এবং তার ডেথও হয়েছে, কিন্তু কি হয় অ্যাটেম্প্ট করে মানে মেয়েরা বেশি পুরুষদের তুলনায়, কিন্তু সেখানে একদম ফুললি মানে ওই ইয়েটা কমপ্লিট করতে পারে ছেলেরা, রেশিওতে ছেলেদের এটা বেশি মেয়েদের তুলনায়। এখন দেখা যাচ্ছে যে থার্ড লিডিং কজ হচ্ছে ডেথের, যেটা 18 থেকে 21 বা 18 থেকে 24 বছরের, সেটা হচ্ছে সুইসাইড হচ্ছে থার্ড লিডিং কজ অফ ডেথ। এখন দেখুন, আমার যে কর্মস্থান বা আমি কর্মসূত্রে 18 থেকে 21 বছরের বাচ্চাদেরকে নিয়েই কিন্তু, ছেলে এবং মেয়ে এদেরকে নিয়েই কিন্তু আমার 7-8 ঘন্টা কেটে যায় এদেরকে নিয়েই। তো আমি এদের মানে আচার আচরণ, ভাবধারা, এদের কিছুটা চিন্তা ভাবনা আমি কিন্তু খেয়াল করি বা অনেক সময় কথা প্রসঙ্গে বিভিন্নভাবে জানার চেষ্টা করি। এটা আমার বিষয়ের জন্যেই হোক, আমি সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের বলেই হোক, বা আমার পার্সোনালিটিটাই এরকম বলেই হোক। এখন কথা হচ্ছে যে আমরা সুইসাইড প্রিভেনশন ডে হিসাবে আজকের দিনটি গণ্য করেছি, কিন্তু প্রিভেনশন তো করব, তাই না? এখন মানে আমাদের জানতে হবে যে এই সুইসাইড কেন হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে সুইসাইড দিনকে দিন কেন বাড়ছে। আমি এটা পাচ্ছি না, সুইসাইড, আমার এটা হচ্ছে না, সুইসাইড, আমার ওই হচ্ছে না, সুইসাইড।
আমার ভালো লাগছে না, সুইসাইড। আমাকে কেন বাইকটা কিনে দেয়নি, সুইসাইড। আমাকে কেন আপেলের মোবাইলটা মানে কিনে দেয়নি মা বাবা, সুইসাইড। আমাদের এই কারণগুলো কিন্তু একটু ভাবতে হবে আমি প্রিভেনশনে যাওয়ার আগে। আজকে ধরুন একটা মানে আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি যখন আজকে মানে এক্সাম ডিউটিতে ছিলাম, সেখানে প্রশ্ন দেওয়ার পর, বিশ্বাস করবেন না, প্রশ্ন দেওয়ার পর ছাত্রছাত্রীরা মানে কি বুঝতে পারছেন? মানে হচ্ছে জানে না উত্তরটা, পারছে না। 1 ঘন্টার আগে পরীক্ষার হল ছেড়ে টেম্পোরারিলিও বেরোনো যাবে না, পার্মানেন্টলিও বেরোনো যাবে না। 1 ঘন্টা পড়তে দেরি একটি ছেলে সাথে সাথে তার আনসার স্ক্রিপ্ট জমা দিয়ে দিল। আমি আর আমার সাথে আরেকজন ম্যাডাম ছিলেন, আমরা দুজন তখন বলছিলাম, দেখো আর 2টো প্রশ্ন লিখতে পারো কিনা, লিখেছো তুমি প্রশ্ন? বলছে যে না আমি লিখছি না, আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। ঠিক এইভাবে, আমার কিছু করার নাই, আমি লিখছি না। মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ও 2.5 পাতাও হবে না, তাও মানে গ্যাপ দিয়ে দিয়ে লিখে 2.5 পাতাও হবে না সে লিখেছে। আমরা তখন ওকে জোর করছি, বাবা আরেকটু লেখ, আরেকটু বসো, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তো তুমি ভাবো, একটা প্রশ্ন, এই প্রশ্নটা তুমি ভাবো, ভেবে দেখো যে তুমি পারো কি না, তুমি পারবে, দেখো ভেবে দেখো তুমি পারবে। না 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 না, আমি পরীক্ষায় বইতে পারতাম না, আমার ব্যাক আইবো, আমি জানি আমার ব্যাক আইবো, কিন্তু আমার কিছু করার নাই। ও বারবার রিপিটেডলি সে বলছে আমার কিছু করার নাই, আমি জানি আমার ব্যাক আইবো, এবং সে ব্যাক আইবো সেটা নিয়ে কনফিডেন্ট, ওর কিছু করার নাই সেটা নিয়েও সে কনফিডেন্ট। এবার আমরা জিজ্ঞেস করলাম যে তোমার কিছু করার নেই মানেটা কি? বলছে যে আমার একটা শ্রাদ্ধ বাড়ি আছে, ওইখানে আমার শ্রাদ্ধ করাইতে লাগবো। ওরা সব কিন্তু বইয়া রইছে, এখন 11টা বাজে, আমার যাইতেই লাগবো, আমার কিছু করার নাই, আমার এখানে যাইতেই লাগবো, ব্যাগ আইলে আইব। মানে এডুকেশনটা ওর কাছে কিন্তু গুরুত্বহীন, তার কাছে কোনো গুরুত্বই নেই, তার কাছে হচ্ছে সেই শ্রাদ্ধটা করাতে যাওয়া। এখন কথা হচ্ছে যে শ্রাদ্ধ করাতে হবে, সেটা আমাদের শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ করাতেই হবে, কেননা দিনক্ষণ সময় টময় এগুলো রয়েছে শাস্ত্রমতে, এগুলো যারা বিশ্বাস করেন এগুলো করাতেই হবে। এখন ওর যদি পড়ায় যদি ইচ্ছে না থাকে, পড়ার সে যদি গুরুত্ব যদি না থাকে, তাহলে এই সময়টা নষ্ট করার তো কোনো মানে নেই। আমার যেটা মনে হয়েছে এই সময়টা, তাহলে এই যে এই 1 ঘন্টা সে তো সময়টা নষ্ট করলো না, 10টা থেকে 11টা সে কিন্তু সময়টা নষ্ট করলো, তাহলে ওর এই সময়টা নষ্ট করার তো কোনো মানে নেই। সবার জন্যে যে সব কিছু তা তো নয়, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা, আমি কি বলবো, একটা দুর্বলতা আমরা বলতে পারি আমাদের ভারতবাসী হিসাবে। ইভেন আমি যে মা, আমিও কিন্তু সেটা থেকে বাদ যাই না, আমি নিজেকে ইনক্লুড করেই বলছি। যার যেই ছাত্রছাত্রীর যেখানে কোয়ালিটি, যেই বিষয়ে, যেই এরিয়াতে তার একটা দখল রয়েছে, সেখানে আমরা কেন দিচ্ছি না? আমরা ভাবি যে না পড়াশোনা ছাড়া আর কোনো রাস্তা নাই। কেন রাস্তা নেই? এই যে ছেলেটি, সে শ্রাদ্ধ করাতে যাওয়ার জন্য সে উদগ্রীব, তার নেশা হচ্ছে সেখানে। সুতরাং তাকে যদি ওই পথে না হলে ওকে ওর জীবনটা এগিয়ে নিয়ে যাক, কলেজেও না আসুক, 12 অবধি তো পড়েছে যথেষ্ট, 12 অবধি মানে ওর জীবনে চলার পথে এই 12 অবধি পড়াটা কিন্তু তার কাছে যথেষ্ট, আর পড়ার দরকার নেই, কলেজে এসে তার আর পড়ার দরকার নেই, কেননা সময়টা নষ্ট হচ্ছে। বরঞ্চ এই শ্রাদ্ধ করার জন্যে ওকে যা যা শেখা প্রয়োজন সেটা ওকে শিখতে দিলেই হয়, কেননা তার তো ইন্টারেস্ট এখানে। আমরা এখানেই ভুল করি। কেউ ধরুন ভালো গান গাইতে জানে, গান পড়ে আগে পড়া, রেওয়াজ পড়ে আগে পড়া। কেউ হয়তো নাচতে প্রচণ্ড উৎসাহী, এই নাচানাচি পরে হইব,
নাচ পরে করিস, আগে পড়তে পরীক্ষা তোর সামনে। দরকার নেই, মিনিংলেস এগুলো। আমার বাচ্চা, আমার সন্তান যেটাতে তার পছন্দ তাকে সেটাই দেওয়া হোক। এইটা যদি একটা দিক হয় তাহলে মনে হয় যে একটু তো আমরা প্রিভেনশনের দিকে এগুলাম। কেননা ওর যখন রেজাল্টটা বেরোবে, ও ব্যাক আসবে এখন বলছে, যখন রেজাল্ট বেরোবে 100% তার কিন্তু মন খারাপ হবে। ওর যখন রেজাল্টটা বেরোবে, ও যখন ব্যাক পাবে 100% তার বাবা মা তাকে বলবে পড়াশোনা করছত না, ব্যাক পাইছ। হয়তো বা বাবা মা জানতেও পারবে না, কেননা এমনও আছে যে বাবা মা জানেই না যে তার ছেলে বা মেয়ে পড়াশোনায় কি করছে, কতটুকু করছে, স্কুলে যাচ্ছে কিনা, কলেজে যাচ্ছে কিনা বা আসছে কিনা। কেননা এনাদেরও এডুকেশনাল লেভেলটা সেরকম নয়, সেটাকে আমি দোষের বলছি না। কিন্তু কথা হচ্ছে যারা বিন্দুমাত্র ওয়াকিবহল নয়, আমাদের এই মানে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতেই বলছি, ওয়াকিবহল যারা নয় তাদের একটা অংশ কিন্তু সোশিও ইকোনমিক স্ট্যাটাসে একটু লো। এবার পরীক্ষার জন্যে তাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে আবার কিছুটা খরচ রয়েছে। তাকে পড়তে হবে আবার একটা বছরের জন্য, 6টা মাসের জন্যে তাকে আবার সেটা নিয়ে মানে বইপত্র, খাতা, কলম এগুলো তাকে কিনতে হবে। আর যদি অন্য জায়গায় পড়তে যায় সেখানেও কোনো একটা টাকা পয়সার ব্যাপার রয়েছে। তো এই করে তার মানে কি আবারও একটা খরচ। এই খরচ বহন করার মতো অবস্থায় হয়তো তার মা বাবা নেই। সুতরাং মা বাবা অনেক সময় কি হয়, অনেক ছাত্রছাত্রী মা বাবার দিকটাও কিন্তু অনেক ভালো বোঝে, অনেক ভালো বোঝে। একটা পার্সেন্ট আছে যারা মা বাবার মানে ইকোনমিক স্ট্যাটাসকে তোয়াক্কাই করে না। এখন ইস, বাবার আবার এতটি টাকা দিব, তার কিন্তু মন খারাপ হবে। মন খারাপ হবে যখন তার বন্ধুরা, যখন দেখবে যে বন্ধুরা সবাই চলে গেছে, ও একা ব্যাক পেপার দিচ্ছে, বন্ধুরা ওর সাথে নেই, মন খারাপ করবে। এবার মন খারাপ থেকে মানুষের মানসিক অবসাদ যে আসবে না, মানুষের একটা ডিপ্রেশন যে আসবে না, মানুষের একটা স্ট্রেস যে আসবে না, মানুষের একটা অ্যাংজাইটি যে আসবে না, ফ্রাস্ট্রেশন যে আসবে না, সেটা কিন্তু বলা যায় না। এবার এগুলো সব কিন্তু ট্রিগার করতে পারে সুইসাইডাল থটে, এবং সেটাকে সে একটা রূপ দিতে পারে। আমি আজকে এই এক্সাম্পলটা দিয়েই আপনাদেরকে এই কথাটা, একটা ফ্যাক্টরই আমি বললাম, সুইসাইডের অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, কিন্তু মানে সময়াভাবে আমি সবগুলো ফ্যাক্টরে যাচ্ছি না। তবে যে বা যারা সুইসাইড করবে, যে সুইসাইড করবে তারা কিন্তু কোনো না কোনো সময় হিন্ট দিয়ে যায়। তারা সব সময় মরে যাওয়ার কথা বলে, তারা সব সময় ভালো লাগে না এটা বলে, তারা সব সময় বলে আমি তো বুঝতেছি না আমি কি করুম, কই যাবো, কি করুম আমি বুঝতেছি না, এরপরে কি পড়ুম। এই স্কুল, এই কলেজ লেভেলের বাচ্চাদের না এই একটা জিনিস প্রচণ্ড তাদের মাথায় কাজ করে যে হোয়াট টু ডু আফটার গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের পরে কি করবে। এছাড়া আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু দেখতে পাচ্ছে যে কলেজ পাশ করার পরেও ওদের কাছে রোজগারের সেরকম কোনো রাস্তা ওদের নজরে পড়ে না। কি করবে কি করবে, এরা টোটালি কনফ্লিক্টিং সিচুয়েশনে থাকে, কনফিউজিং সিচুয়েশনে থাকে। কি করে মানে কি করবে এরা, এটা কিন্তু অনেক আমি আমার ক্লাসেও যখন একটা টেস্ট আমি করিয়েছিলাম, সেখানে কিছু কিছু ডিপ্রেশন এসছিল, এবং ওদের সাথে যখন কথা বললাম ওরা তখন বললো যে ম্যাডাম কি করব, গ্র্যাজুয়েশনের পরে কি করব, আমার তো বাড়ির এই অবস্থা, আমাকে তো রোজগারে যেতে হবে, এখন আমি কি করব। তো এই ফ্যাক্টরগুলো এরা অনেক সময় অল্টারনেটিভ খুঁজে পায় না, সেখানে কিন্তু একটা দায়িত্ব আমাদের থেকে যায় তাকে অল্টারনেটিভ পাথটা খুঁজে দেবার, যে তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করো। এবার কথা হচ্ছে যে যে বাচ্চারা এই ধরনের আলোচনাগুলো করে, ডিপ্রেশনে থাকে, কারোর সাথে সে কথা বলতে চায় না, অ্যাবসেন্টিজম থাকে,
কলেজে দিনের পর দিন উইদাউট এনি রিজন তারা আসছে না, একটু ট্র্যাকিং, একটু খোঁজ খবর বোধহয় রাখা প্রয়োজন বন্ধুদের প্রথম তো পিয়ার গ্রুপ, তারপরে না আসবে অন্য গ্রুপ, তাই না? সুতরাং বন্ধুদের, আরে হ্যাঁ কি লিগা এতদিন ধরে আইতাছে না, ও কি লিগা এতদিন ধরে আইতাছে না। গতকালকেই আমার একটা ছেলে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসেনি, তখন আমি জিজ্ঞেস করলাম যে ও কেন পরীক্ষা দিতে আসেনি। বুঝতে পারতাম না ম্যাডাম। আমি ওকে আজকেই ফোন করব। গতকালকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম এবং আজকে সকাল থেকে আমি সারাক্ষণ ব্যস্ত। আমি আজকেই ওকে ফোন করব যে ও কেন পরীক্ষাটা দিল না, ওর কি প্রবলেম। সুতরাং এইভাবে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ডিগ্রি কলেজগুলোতে এত ছাত্রছাত্রী, এক্সপ্লোশন অফ স্টুডেন্ট থাকে, আমাদের যা ক্যাপাসিটি তার বাইরে স্টুডেন্ট থাকে, অনেক সময় ট্র্যাকিং করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু কাশ এটা যদি করা যেত, তাহলে বোধহয় আমরা প্রিভেনশনের আরেকটু ধাপ এগিয়ে যেতে পারি। বন্ধুবান্ধবদের বলছি, তোমরা যারা তোমাদের কলেজের স্টুডেন্ট, যারা তোমরা তোমাদের বন্ধুবান্ধব হাসি মজায় থাকো, শেয়ার করো। কেউ যখন মন খারাপ থাকে তার থেকে কথা বার করার চেষ্টা করো, এবং ওই ক্ষেত্রে প্রমিস রাখার দরকার নেই, সিক্রেসি একদম মেনটেন করবে না। বন্ধু যদি বলে আমার না মইরা যাইতে ইচ্ছা করে জানোস, তুই কিন্তু কইস না কারোরে, তুই কিন্তু কারোরে কইস না, তুমি ওকে বলবে হ্যাঁ কইতাম না, কিন্তু ঠিক ওর সাথে বেইমানিটা করো। এই ক্ষেত্রে ওর সাথে মিথ্যে কথাটা বলো, এবং এসে শিক্ষক শিক্ষিকা হোক, ওর কোনো আত্মীয় স্বজন, ওর মা বাবাকে অবশ্যই জানাবে। কেননা হতে পারে মা তার মনটাকে ঘুরিয়ে দিল, কেননা এটা তো পুরো ইমোশনাল সিচুয়েশনের ওপরে বেস করে, ইমোশনাল কন্ডিশনের ওপরে বেস করে সে এই ডিসিশনটা নিতে চলেছে। হয়তো মা তার আঁচল দিয়ে তার মনটাকেই ঘুরিয়ে দিল। সেই জন্যে এই সিক্রেসি মেনটেন করবে না, সেই জন্যে বন্ধুর কাছে দেওয়া প্রমিস তোমরা মেনটেন করবে না। কথা বলতে হবে বন্ধুদের সাথে, বন্ধুদের খোঁজ খবর রাখতে হবে। শুধু আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটাকে ভাবতে হবে, তাহলে বোধহয় আমরা অনেকটা ধাপ এগিয়ে যেতে পারবো। অনেক পয়েন্ট ছিল আজকে, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আমাকে একজন বলেছিলেন যে ম্যাডাম আজকে এটা আপনি করবেন। আমি সারাদিন ব্যস্ততার পরেও আমি তখন ভাবলাম যে না, এই রিকোয়েস্টটা তো রাখতেই লাগবে, আর এটা যেহেতু অনেক বেশি রিলেটেড সাইকোলজির সাথে, তাই আপনারা যদি জানতে চান আরও বেশি তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন, বাচ্চাদের মনের খেয়াল রাখবেন। তোমরা যারা আছো ছাত্রছাত্রীরাই আমার ভিডিও বেশি দেখো, বন্ধুদের খেয়াল রাখবে। আর আমি যদি কোনো দিন কোনো কাজে লাগতে পারি আমাকে অবশ্যই ইনফর্ম করবে।